আগস্ট স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস ও নিত্য মার্কেটের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করছেন সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস ও নিত্য মার্কেটের প্রোপাইটার জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু। আরও উপস্থিত রয়েছেন বাংলাদেশ ন্যাপের সম্মানিত মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপি মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা, গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ, ইসলামী জাতীয় উলামা সমাজের সভাপতি মুফতি জুনায়েদ গুলজার, সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের ম্যানেজমেন্ট অফিসার মাসুদুর রহমান সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সম্মানিত সভাপতির অনুমতিতে প্রোগ্রাম শুরু করছি। আমি জান্নাতুল ফেরদৌস জান্নাত। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করবেন সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের ম্যানেজমেন্ট অফিসার মাসুদুর রহমান স্যার। সভাপতির স্বাগত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস ও নিত্য মার্কেটের প্রোপাইটার জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান স্যারকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস ও নিত্য মার্কেটের যৌথ উদ্যোগে বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, মহান স্বাধীনতার সংগ্রামের অন্যতম অগ্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই আলোচনা সভার ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ন্যাপের সম্মানিত মহাসচিব এম গোলাম মোস্তফা ভুঁইয়া, আমাদের মাঝে উপস্থিত আছেন এনডিপির মহাসচিব জনাব মঞ্জুর হোসেন ঈশা, আমাদের মাঝে উপস্থিত আছেন গ্রিন পার্টির চেয়ারম্যান জনাব রাজু আহমেদ, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় ওলামা সমাজের সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ জুনায়েদ গুলজার, আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় পার্টির অন্যতম নেতা যুগ্ম মহাসচিব জনাব রেজাউল করিম সাহেব, এছাড়া উপস্থিত আছেন সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের অফিস ম্যানেজমেন্ট অফিসার জনাব মাসুদুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা জানেন আমাদের বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ আজকে এই বাংলাদেশ অর্জনের জন্য অনেক রক্ত, গ্রাম, শ্রমের বিনিময়ে, অনেক মা বোনের ইজ্জতের রক্তের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ থেকে শুরু করে সর্বক্ষেত্রে আজকে আমাদের বাংলাদেশ, আজকে আমরা যে স্বাধীন একটি রাষ্ট্রে বসবাস করছি, সেই রাষ্ট্রটি আজকে যারা বিনির্মাণ করেছেন, এই রাষ্ট্রের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, তার মধ্যে অন্যতম একদিন হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজকে এই পদ্মা, মেঘনা, যমুনার কথা যদি আমরা বলতে চাই, অর্থাৎ আমাদের এই যে বাংলাদেশের ৬৮,০০০ গ্রাম, আজকে যে বাংলাদেশ আমরা দেখছি, এই বাংলাদেশকে বিনির্মাণ যারা করেছেন তাদের অন্যতম। এছাড়াও রয়েছেন মাওলানা ভাসানী, একে ফজলুল হক, রয়েছেন একে একে অনেক হাজারো বাংলাদেশের গুণীজনরা আমাদের ছেড়ে আজকে বিদায় নিয়েছেন। আজকে ১৫ই আগস্ট একটি কালো অধ্যায়। আপনারা জানেন
এই 15 আগস্টে শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়নি, তার সপরিবারকে, তার ছোট্ট সন্তানদেরকে পর্যন্ত হত্যা করা হয়েছে। সেই জালেম শাহীরা, এই কুচক্র মহল যারা ছিল জড়িত, আজকে কিন্তু বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে ডেকে এনে বিচার করা হচ্ছে। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ গ্রহণ করেছেন, একে একে বাংলাদেশের জন্য প্রত্যেকটি সঠিক বিচার হয়। শুধু বঙ্গবন্ধু হত্যাকারীদের নয়, বাংলাদেশে আরও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, ইতিহাস রচিত হয়েছে, যে কালো অধ্যায় রয়েছে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য প্রকৃত বিচার হয়। বাংলাদেশে বিচার হচ্ছে যুদ্ধ অপরাধীর, বিচার হচ্ছে সেই যুদ্ধ অপরাধীদের বিচারটিও যদি আমরা লক্ষ্য করি, সেটি যেন এক পেশে না হয়ে যায়, সেই দাবিও জানাচ্ছি। অনেক যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে, এই জন্য সাধুবাদ জানাই। কারণ বাংলাদেশে আজকে রাজাকার আল বদল যারা রয়েছে, সেই তাদের হাতে আজকে বাংলাদেশে একটি কালিমা লিপ্ত হয়েছে। বাংলাদেশ স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার সংগ্রামে যারা বাংলাদেশকে অস্বীকার করেছে, একটি শ্রেণীর মানুষ রয়েছে, আজকে সেই মানুষগুলি কিন্তু অনেক দলের মধ্যেই ঘাপটি মেরে আছে। এখন অনেক দলে যারা আজকে বঙ্গবন্ধু হত্যা থেকে শুরু করে অনেক ইতিহাস আমরা জানি, অনেকেই যারা রাজনীতির সাথে যুক্ত, তারা অনেকেই জানেন যে আজকে যারা বঙ্গবন্ধু হত্যার সময় যারা ট্যাঙ্কে চড়ে আজকে ঢুক ঢাল বাজিয়েছে, অনেক মিছিল মিটিং করেছে, আজকে তারা অনেকেই কিন্তু পার্লামেন্টে রয়েছে। কারণ নাম বলতে চাই না, এটি ইতিহাস সাক্ষী রয়েছে, ইতিহাস জানে। আজকে সেই 15 আগস্টের দিনে এই কথাই বলতে চাই, যেন প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য প্রকৃত বিচার হয়। আজকে আমাদের সেনানীর লাশ কাটাতারে জুড়ে আমরা বাংলাদেশে জাতীয় ঐক্যবরণ করতে পারি না। আমাদের সীমান্তে সমস্যা অনেক রয়েছে, আমাদের পানি আগ্রাসন রয়েছে, আমাদের জাতীয় অনেক সমস্যা রয়েছে। প্রত্যেকটি সমস্যার যেন সঠিক সমাধান হয়। একইভাবে আজকে এই হত্যাকাণ্ডের শাহাদত বার্ষিকী অনুষ্ঠানে আমরা আমাদের সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস নিত্য মার্কেটের আজকে এই আয়োজন থেকে আমরা এই দোয়া প্রত্যাশা করতে চাই, যেন মহান রব্বুল আলামিন এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে যেন একটি সঠিক বিচার আজকে যে সরকার আছে তারা যেন করতে পারে, অথবা যে কোনো সময় যেন এতে সঠিক বিচার হয়। একইভাবে আজকে যে সকল মানুষগুলি আমাদের থেকে চির বিদায় নিয়েছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ রাসেল সহ যে সকল মানুষগুলি আজকে আমরা হারিয়েছি এই দিনে, এবং এছাড়া বাংলাদেশের আজকে শুরু থেকে আজকে দিন পর্যন্ত যারা রাজনৈতিক অঙ্গনে বা জাতীয় নিজেদের আত্মহুতি দিয়েছেন, নিজেদের জীবন উৎসর্গ করেছেন, প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। স্বাগত বক্তব্যের মধ্যেই আজকে এই কথা বলতে চাই, আজকে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস বাংলাদেশে একটি অন্যান্য কুরিয়ার সার্ভিসের ন্যায় একটি প্রতিষ্ঠান আমরা যাত্রা শুরু করেছি। আমরা আনুষ্ঠানিক উদ্বোধন খুব শীঘ্রই করবো, আপনারা জানতে পারবেন। পত্র পত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা জানতে পারবেন। আপনাদের কাছে এতটুকু বলতে চাই, আমরা এখানে বেশ কয়েকটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছি। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা, বেকার সমস্যা দূরীকরণের একটি প্রজেক্ট নিয়েছি। আমরা মানুষের অনেক কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মানুষের হয়রানির শিকার হচ্ছেন, আমরা যেন সঠিকভাবে মানুষের সেবা দিতে পারি, সেই দোয়া প্রত্যাশা করছি। দ্রুত সময়ে নিরাপত্তার সহ এবং বিশ্বস্ততার সহিত যেন আমাদের সার্ভিস অব্যাহত রাখতে পারি, সেই দোয়া প্রত্যাশা করে আপনাদের কাছে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আমি আমাদের সঞ্চালককে আমাদের পরবর্তী অতিথিদের বক্তব্য দেওয়ার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের ম্যানেজমেন্ট অফিসার মাসুদুর রহমান স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে আলোচনা সভা দোয়া মাহফিলের সমাবেশের সভাপতি সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস ও নিত্য মার্কেটের প্রোপাইটর জনাব মোহাম্মদ হাসান, উপস্থিত রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য জনাব রাজু সহ অন্যান্য রাজনীতি সমাজ এবং আমাদের সহকর্মী বন্ধুরা। আমরা আজকে অনেকেই অনেক রকম কথা বলি, আমরা শুনি। আমি ছোট্ট একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাই। সেটা হচ্ছে আজকে স্বাধীনতা যুদ্ধের যে মহানায়কের ইতিহাস আমরা চর্চা করছি, তার শাহাদত বার্ষিকীর যে আলোচনা আমরা শুনছি এবং করছি, আমার মনে হচ্ছে এই আলোচনাটা আসলে আলোচনার মধ্যেই ভেঙে যাচ্ছে, কিন্তু এর আড়ালে থেকে কিছু মানুষ স্বাধীনতার ইতিহাস, প্রকৃত যে ইতিহাস এবং বঙ্গবন্ধুর তৎকালীন যে ভূমিকা, এই ভূমিকাটাকে প্রশ্নবিদ্ধ করে ফেলছে বিকৃত ইতিহাসের মাধ্যমে। উদাহরণ দিলে হয়তো আপনারা বুঝবেন, স্বাধীনতার ইতিহাসকে দেখানো হয়েছে
একচাটিয়া এক পেশে অসাম্প্রদায়িক একটা যুদ্ধ। এটা দল মত নির্বিশেষে ধর্মবর্ণ সকলে নিয়ে এটাকে এক পেশে করা হয়েছে তথাকথিত সাম্প্রদায়িক। আবার বঙ্গবন্ধুকে শুধু আওয়ামী লীগের একক নেতৃত্ব হিসাবে উপস্থাপন করা হয়েছে এবং তার যেই রাজনৈতিক গুরু মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাইহি তাকে একেবারে ইতিহাস থেকে আউট করে দেওয়া হচ্ছে, অথচ বঙ্গবন্ধু কিন্তু ভাসানী তৈরি। আমরা আজকে বঙ্গবন্ধুকে নিয়ে যতটা আলোচনা করি তার সাথে বেশি আলোচনা করা দরকার ছিল ভাসানী নিয়ে। দুর্ভাগ্য আমাদের ইতিহাস বিকৃতির কারণে আজকে আমরা মাওলানা ভাসানীকে হারিয়ে ফেলতেছি এবং আওয়ামী লীগের নেতা। এটাও আমার মনে হয় এটাও একচাটিয়া হচ্ছে যে আওয়ামী লীগ কেন্দ্রিক আসলে স্বাধীনতা যুদ্ধটা হয় নাই। স্বাধীনতা যুদ্ধে তো অন্যান্য দল ধর্মবর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে এবং এটা অসাম্প্রদায়িক কোনো বিষয় ছিল না, সাম্প্রদায়িকতার বিষয় এখানে তেমনটা ছিল না। বঙ্গবন্ধুর ভাষণও যদি আমরা দেখি তাহলে সেখানে উনি বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করেছেন, ইনশাআল্লাহ বলে শেষ করেছেন। কিন্তু আজকে এমন যেন কিছু মানুষ যারা তৎকালীন যুদ্ধের সময় পাকিস্তানিদেরকে বা অন্যান্য হায়নাদেরকে মুরগি সাপ্লাই দিচ্ছে, তাদের বিভিন্ন সুযোগের উপকরণ উপঢৌকন তারা যখন সাপ্লাই দিত, আজকে তারাই স্বাধীনতা ইতিহাসের সবচেয়ে বড় মহানায়ক বনে গেছে। এটা আসলে স্বাধীনতার আসল যুদ্ধ, আসল ইতিহাস এবং বিশেষ করে বঙ্গবন্ধু যে ভূমিকা, সেই ভূমিকাকে আমার মনে হয় প্রশ্নবিদ্ধ করে দিচ্ছে। তো আজকে এই জাতীয় আলোচনার মাধ্যমে আমরা আমাদের আগামী প্রজন্মের জন্য প্রকৃত ইতিহাসকে যেন আমরা উপস্থাপন করতে পারি, বঙ্গবন্ধু সাথে বাংলাদেশের স্বাধীনতা এটাকে যেন আমরা যথাযথভাবে উপস্থাপন করে আগামী প্রজন্মের জন্য আমরা সুন্দর একটা ইতিহাস রেখে যেতে পারি, আমাদের যেন সেই সুযোগ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় উলামা সমাজের সভাপতি মুফতি জুনায়েদ গুলজার স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। স্বাধীনতার সাথে বঙ্গবন্ধুর নাম কি ওতপ্রোতভাবে জড়িত রয়েছে, এটা সমস্ত বাংলাদেশের মানুষই জানেন। বঙ্গবন্ধু না হলে বাংলাদেশের স্বাধীনতা অসম্পূর্ণ থেকে যাবে, কারণ জীবনের রিস্ক নিয়ে মানুষকে বিরুদ্ধ করে গোটা জাতিকে ঐক্যবদ্ধ করে সংগ্রাম প্রতিষ্ঠা করা, এটা যেন তার নেতৃত্বের কাজ করে। একজন সাহসী এবং বিপ্লবী এবং দুনিয়া থেকে নেতার প্রয়োজন হয়, যার পরিপূর্ণটি বঙ্গবন্ধু ছিলেন। যে কারণে তিনি একটি বিচ্ছিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করে একটি শক্তিশালী শক্তির মোকাবেলায় অত্যন্ত ক্ষুদ্র পরিসরে ক্ষুদ্র সময়ের মধ্যে মাত্র 9টি মাসে স্বাধীনতাকে অর্জন করেছিলেন। এই জন্য আমরা বঙ্গবন্ধুকে হৃদয়ের গহীন থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই। হয়তো জীবন থাকলে সামনে জানাতে পারতাম। তিনি 15ই আগস্টে শাহাদত বরণ করেছেন। আমরা কোনো হত্যাকে, পৃথিবীর যে কোনো হত্যা হোক, অ্যাজ এ হত্যা, এটা ঘৃণিত, এটা অসাংবিধানিক, অ-ইসলামিক, মানবতা বিরোধী। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তারা মানবতার কবর রচনা করেছে। এই জন্য তাদের প্রতি আমরা চরম ধিক্কার জানাই এই ন্যাক্কারজনক কাজকে সংগঠিত করার জন্য। এবং যারা বঙ্গবন্ধুর পরিবারে আজকে 15ই আগস্টে শাহাদত বরণ করেছেন, সবার বিধি আমরা মাত্রার কামনা করি। একটি হত্যা ইসলামে বলা হচ্ছে মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাকান্নামা কাতালান নাসা জামিআ। কোনো মানুষ যদি একজন মুমিনকে, একজন মুসলমান ইমানদারকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন গোটা দুনিয়ার সমস্ত মানুষ হত্যা করে। হাদিস শরীফে আছে
একজন যদি মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়, গোটা পৃথিবী ধ্বংস হলে আমার আল্লাহর কাছে যতটা খারাপ লাগে, তার চেয়ে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করলে আল্লাহ তাআলার কাছে বেশি খারাপ লাগে। বঙ্গবন্ধু যখন হত্যা হয়েছিলেন, অবশ্যই আল্লাহর কুদরতের কাছে খারাপ লেগেছিল। অনুরূপভাবে আজকে যদি কোনো মানুষকে হত্যা করা হয়, কোনো মায়ের বুকে খালি করা হয়, সেটাও আল্লাহ তাদের আরো পর্যন্ত রেখে যায়। সুতরাং বঙ্গবন্ধুর হত্যার একটি কথা শোনেন, দুনিয়াতে যে মানুষ আমি ভালো কাজ করলে ভালো কাজের একটা অ্যাওয়ার্ড জান্নাতে যেমন পাবো, দুনিয়াতে 100% মৃত্যুর আগে কম হোক বেশি হোক একটা অবশ্যই পাবো। অনুরূপে যারা খারাপ কাজ করবে মৃত্যুর পরে যেমন জাহান্নাম পাবে, দুনিয়াতে অবশ্যই 100% তার একটা রিটার্ন, একটা প্রতিফল ভোগ না করে সে মৃত্যুবরণ করবে না। এই জন্য বঙ্গবন্ধু যে ভালো কাজগুলি করেছিলেন, সেই কারণে আজকে মানুষ তাকে স্মরণ করছে। আর তাকে হত্যা করে এই ঘৃণিত কাজ করেছিলেন, এই কারণে আমরা তাকে ধিক্কার জানাচ্ছি। বন্ধুরা, আলোচনা লম্বা করবো না, আমরা মূল আলোচনা চলে আসি। সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক, অত্যন্ত উদ্যমী এবং সাহসী একজন যুবক। আমি তার এই পথ চলাকে আন্তরিকভাবে মহরত জানাই এবং আগামী দিনে তিনি যাতে করে এই প্রতিষ্ঠানকে উত্তরোত্তর দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন, আমাদের এখানে রয়েছি, আমরা তাকে যাতে সার্বিক সহযোগিতা করতে পারি, এটা আমি কামনা করব। পরিশেষে আমি বলতে চাই, আজকে গোটা জাতিকে হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সোনার বাংলাকে যাতে করে আমরা সোনায় রূপান্তরিত করতে পারি, সেই প্রতিশ্রুতি, সেই প্রতিজ্ঞা, সেই অঙ্গীকার ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি গ্রিন পার্টির চেয়ারম্যান রাজু আহমেদ স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রথমে অভিনন্দন জানাচ্ছি সবুজ বাংলা কুরিয়ার সার্ভিসকে এবং তার সভাপতি মোহাম্মদ মাহমুদ হাসান। এবং উনি বাংলাদেশের মানুষের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির জন্য এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান বেছে নিয়েছে, যার সার্ভিস যদি উন্নত হয়, কুইক হয়, প্রম্পট হয় এবং এই সার্ভিসকে যদি যুগোপযোগী করে তোলা যায়, আমি সম্ভব এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের অরতে পরতে মানুষের মনের কথা আদান প্রদান করা, মানুষের প্রয়োজনীয় দ্রব্যাদি পণ্য এখান থেকে ওখানে আদান প্রদান করা সম্ভব। এটা একটি মহৎ উদ্যোগ এবং এর মাধ্যমে উনি বেকার সমস্যা সমাধানের রাস্তা বার করতে পারেন। ওনার কার্যক্রম সম্বন্ধে আজকে বলে শেষ করা যাবে না। আজকে একটি এমন দিনে আমরা এখানে সমবেত হয়েছি, শুধু আমার গ্রিন পার্টি, বাংলাদেশের আপামর জনসাধারণ, প্রত্যেক দল, সংগঠন, নেতাকর্মী, মানুষ, যে কোনো ধর্ম বর্ণের মানুষ বলবেই যে বঙ্গবন্ধু কথা 45 বছর আগে যাতে আততায়ী বা সেনাবাহিনীর একাংশ বিশৃঙ্খল সেনাবাহিনী দেখা যায়, তাকে এই প্রেক্ষাপটে আমি সাধারণত যেখানে বক্তব্য রাখি, আমি আগে মানুষ বলি এবং সময় দেখি। যদি আমার ভাগে 5 মিনিট থাকে, আমি 5 মিনিট বলতে চাই। আমি ঘরের থেকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, এই জন্য শেষ করে দিব। আমি জানি না এখানে আমার কয় মিনিট বরাদ্দ করা আছে। এখানে জাতীয় পার্টির প্রেসিডেন্ট, মেম্বার, এখানে ইসা ভাই আছে, আরও অনেকে আছে, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন। তো এই বঙ্গবন্ধুর প্রেক্ষাপটে একটা কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে বঙ্গবন্ধু একজন বাংলাদেশের মতো একটা যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে প্রস্তুত করছিলেন, মানে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে প্রস্তুত করা। কিন্তু উনি ওনার নিজের জীবনের নিরাপত্তা নিয়ে চিন্তা করেন। আচ্ছা, ওনাকে আমি দোষারোপ করতে চাই না, কারণ মৃত ব্যক্তির সম্বন্ধে কোনো দোষারোপ করা যায় না। কিন্তু ওনার আশেপাশে যারা ছিলেন, তারাও কেউ তাকে নিরাপত্তা দায়িত্বে যারা ছিলেন, তারা কেউ তাকে ওইভাবে পরিবেষ্টিত করেন না। উনি সরকারি বাসভবন না থেকে উনি তো অরক্ষিত বাসায় ছিলেন। দেখেন, কি আন্তর্জাতিক চক্রান্ত হতে পারে এটা কিন্তু আমরা জানি, কারণ দেশের স্বাধীনতার স্বীকৃতি দেয়নি আমেরিকা, তারপরে চায়না, অনেক দেশ আছে। এখানে শত্রু আমাদের দেশের মধ্যেও আছে। খন্দকার মুশতাক হায়নার ছবি টিভিতে যখন আসলো, মানুষ বুঝতে পারলো যে একদম শস্যের মধ্যে ভুগছে। সেখানে মাস থেকে সেনাবাহিনীকে বলা হয়েছিল যে আপনারা এই সেনাবাহিনীকে ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এবং মাসে 2 বার রাত্রিকালীন ট্রেনিংও দেওয়া হোক। এই ধরনের চক্রান্ত, অর্থাৎ এই 15 আগস্টে 14 আগস্টের রাতে কিন্তু সেনাবাহিনী রাত্রিকালীন ডিউটি করছিল এবং তাদের ট্যাঙ্ক দেখে গোলাবারুদের শব্দ শুনে সাধারণ মানুষ বুঝতে না পারে যে এখানে একটা হত্যাকাণ্ড ঘটে গেছে। দেখেন কি চক্রান্ত দেখেন। এবং ঠিক সময়ের আগে রক্ষী বাহিনীর
প্রধানকে আমেরিকাতে দাওয়াত দিয়ে নেওয়া হয়েছিল একটা বিষয়। এই সমস্ত কারণে কিন্তু এই সব আন্তর্জাতিক চক্রান্তের কারণে কিন্তু এই অবস্থা হয়েছে। আমরা ভবিষ্যতে এরকম আর দেখতে চাই না। এই চক্রান্তের শিকার যদি কেউ না হয়, কারণ হচ্ছে যে দল মত নির্বিশেষে প্রত্যেকেরই জীবনের নিরাপত্তা এবং নেতৃস্থানীয় যারা আছে তারা নেতৃত্ব দেওয়ার এবং বহুদলীয় বহুবন্ধুদের স্বার্থে প্রত্যেকটা মানুষের জীবনের অধিকার আছে। আমি দুঃখ প্রকাশ করছি এই জন্যই বঙ্গবন্ধুর মতো একজন মানুষ সারা পৃথিবীতে যিনি একজন লিডার, যে লিডারের স্বীকৃতি সবাই দিয়েছে, সেই লিডারকে হত্যা করার অর্থ আমাদের বাংলাদেশকে হত্যা করা হয়েছে। আর একটা প্রসঙ্গ আমি বলতে চাই, সেটা হচ্ছে সেই প্রসঙ্গ হচ্ছে বঙ্গবন্ধু কার? বঙ্গবন্ধু কি আওয়ামী লীগ? সারা বাংলাদেশে তখন একটাই দল ছিল, আওয়ামী লীগ। আমার কথা ভালো লাগলে আপনারা বলবেন, নাহলে আমি অন্য লাইন চলে যাব। একটা দল ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগ থেকে পরে বিএনপি, জাতীয় পার্টি, তারপরে আমাদের অনেক দল হয়েছে। তখন একটাই আওয়ামী লীগ, যে সবাই আওয়ামী লীগ করতো, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ করে, মুক্তিযুদ্ধের দিনে সবাই করছে, তখন একটাই দল ছিল। শেখ মুজিবুর পরে বাকশাল করছেন, সেই ইতিহাস কোনো ভিন্ন ইতিহাস। তারপরে এখন এই মুক্তিযুদ্ধের কৃতিত্ব আর বঙ্গবন্ধুর কৃতিত্ব সব দলকে ভাগ করে দিতে হবে। শুধুমাত্র যারা দেশের বিরুদ্ধে, যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তাদের কথা ভাবছেন, কিন্তু অপরাপর অন্য রাজনৈতিক দলগুলো সবার অ্যাকাউন্টে বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের কৃতিত্ব দিতে হবে। তাহলে ওখানে কিন্তু লস হবে আওয়ামী লীগের। তাই আমি বলতে চাচ্ছি, এই দেশের মুক্তিযুদ্ধ, এই দেশের বঙ্গবন্ধু, এই কৃতিত্ব আমাদের সবার। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা মহতী উদ্যোগ নিয়ে। এখানে বাঘা বাঘা রাজনৈতিক গতি মহতি নেতৃবৃন্দ আছে, বক্তব্য দিয়ে আমাদের গ্রিন পার্টি খুবই ছোট পরিসরে আমরা শুরু করেছি 2-3 বছর। এখানে রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার জন্য সরকার অনেক নজর করেছে, যেখানে দেশের 16 কোটি মানুষ অল্প জায়গার মধ্যে, সেখানে হাজার হাজার মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটতে পারে, সেখানে শত শত রাজনৈতিক দল থাকবে, কিন্তু এটাকে কিন্তু দেওয়া হচ্ছে না। কারণ ওই যে ঘুরে ফিরে আমরা সিন্ডিকেটকে করে রাজনৈতিক ব্যবস্থাকে নিজেদের উৎকৃষ্ট রাখার জন্য, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য করা হচ্ছে। সেই কথা আজকে বঙ্গবন্ধু বেঁচে থাকলে হয়তো আমরা সেই রকম একজন নেতাকে হারিয়েছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আরো অনেকে কথা বলবেন, আর কথা বলতে শেষ করা যাবে। একথা বদ্ধ হই, রাজনৈতিক উদ্দেশ্য হওয়া উচিত মানুষের কল্যাণে, মানুষের কল্যাণমুখী সুশাসন প্রতিষ্ঠায় এবং মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠায়। যদি আপনার আমার সবার মতামত এক হয়, আমি মনে করি যে সবাইকে ওই একটা ইস্যুতে ছাপিয়ে দেবে, যেটা বাংলাদেশকে রক্ষা করতে হবে, আন্তর্জাতিক চক্রান্ত বাংলাদেশকে রক্ষা করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এনটিপি মহাসচিব মোহাম্মদ মঞ্জুর হোসেন ঈশা স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস এবং নিত্যমার্কেট.com আয়োজিত ইতিহাসের কালজয়ী মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেছেন, আজকের এই স্মরণ সভার সম্মানিত সভাপতি একজন তরুণ, উদ্যমী এবং সাহসী, আমাদের সকলের অত্যন্ত প্রিয় মাহমুদুল হাসান। আজকে এই স্মরণ সভায় এই ছোট্ট পরিসরে একজন দেশবরেণ্য রাজনীতিবিদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু উপস্থিত হয়েছেন। আজকে বাংলাদেশ ন্যাপের সংগ্রামী মহাসচিব, একজন কলম যোদ্ধা, একজন রাজনৈতিক বিশ্লেষক এবং গোলাম মোস্তফা ভূঁইয়া, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব রেজাউল করিম, গ্রিন পার্টির চেয়ারম্যান আমাদের অত্যন্ত প্রিয় রাজু সহ এই প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারী সবাইকে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির পক্ষ থেকে আজকে আয়োজন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে দুটি কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। 1920 সালের 17ই মার্চ জন্মগ্রহণ করেছিল টুঙ্গিপাড়ায় খোকা। সেই খোকা শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু, আজকে সেই বঙ্গবন্ধু তার এমন একটি সময় ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করছি, যখন সেই খোকার শতবার্ষিকী উদযাপন হচ্ছে। আমরা এমন একটি সময় এই খোকার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করছি, যে সময় সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত, উত্তরাঞ্চল সহ বিভিন্ন জায়গায় বানভাসী মানুষ আজকে মানবতার জীবনযাপন করছে। আজকে এমন একটি সময় আমরা তার মৃত্যুবার্ষিকী পালন করছি, সময় বাংলাদেশ উন্নয়নে
অনেক দূর এগিয়েছে, কিন্তু গণতন্ত্রে অনেক দূর পিছিয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজকে আমরা বলতে দ্বিধা নেই, আজকে আমি সকালবেলা 32 নম্বরে গিয়েছিলাম, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছি এবং সেখানে গণমাধ্যমে দুটি কথা বলেছিলাম, সেই দুটি কথাই এখানে পুনরাবৃত্তি ঘটাতে চাই। সে কথাগুলো হলো, বঙ্গবন্ধুকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ তাদের দলীয় নেতা হিসেবে পরিণত করেছে। অর্থাৎ বঙ্গবন্ধু ছিলেন সর্বজনীন, তিনি সকলের নেতা, দল মত নির্বিশেষে সকল দল আজকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে, তার পক্ষে কথা বলবে। কিন্তু অত্যন্ত দুঃখ পরিতাপের বিষয়, আজকে বঙ্গবন্ধুর এই শত জন্মবার্ষিকী এবং মৃত্যুবার্ষিকী এলে আমরা দেখি কিছু দল তার বিপক্ষে, তারা কোনো ধরনের কোনো কর্মসূচি রাখে না। আজ লাল সবুজের বাংলাদেশ সৃষ্টি হতো না, যে নেতার জন্ম না হলে আজকে স্বাধীনভাবে দাঁড়িয়ে এখানে কথা বলতে পারতাম না। আজকে কেন সে নেতা কোনো একক দলের নেতা হিসেবে তাকে বিবেচিত করা হবে? আজকে আমি এখানে বলতে চাই, বঙ্গবন্ধু আকাশ থেকে আসেনি। তিনি সেই ভাষা আন্দোলন থেকে শুরু করে 1975-এর 15ই আগস্টের আগ পর্যন্ত সকল গণতান্ত্রিক আন্দোলন সহ অনেক আন্দোলন করেছেন। কিন্তু আজকে তার মৃত্যুর মধ্যে দিয়ে আমরা দেখেছি ইতিহাসের অনেক বাঁকে বাঁকে তার অনেক সিদ্ধান্ত আজকে নানাভাবে আলোচনা হয়েছে। তার দুটি বই আপনারা জানেন, একটি হচ্ছে তার অসমাপ্ত আত্মজীবনী এবং কারাগারের রোজনামা। এই দুটি বই যারা আজকে আওয়ামী লীগ করে, আমার বিশ্বাস হয় না প্রত্যেকেই এই বইটি পড়েছে। কারণ বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে অত্যন্ত উদার মনের একজন মানুষ ছিলেন। তিনি এত বেশি উদারতা দেখিয়েছে, সেই উদারতার কারণেই তার মৃত্যুর কাল হয়ে গিয়েছিল। আজকে আমি বলতে চাই, বঙ্গবন্ধুকে কোনো সংকীর্ণতার মধ্যে আবদ্ধ না রেখে আজকে তাকে সার্বজনীনভাবে আপনারা যদি বঙ্গবন্ধুকে সকলের মাঝে ছেড়ে দেন, তাহলে বঙ্গবন্ধুর মাধ্যমে আজকে যে সাবরিনা তৈরি হয়েছে, শাহেদ তৈরি হয়েছে, এই নতুন করে শাহেদ সাবরিনা তৈরি হবে না। কারণ বঙ্গবন্ধু সকলের মধ্যে দেশপ্রেমিক ছিলেন। কিন্তু আজকে আমাদের অনেক রাজনীতিবিদ আছে, কিন্তু কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি দেশপ্রেমিক। কারণ আজকে যে এমপি হয় 5 বছর যেতে না যেতে সেই এমপি 500 টাকার এমপি 5000 কোটি টাকার মালিক হয়ে যায়, 200 টাকার ইউনিয়নের চেয়ারম্যান 200 কোটি টাকার মালিক হয়ে যায়। অর্থাৎ রাজনীতি এখন একটা ব্যবসায় পরিণত হয়েছে। কোনো দেশপ্রেমিক মানুষ এখন রাজনীতিতে পা রাখছে না। মৌলানা ভাসানী আজকে সৃষ্টি হচ্ছে না শেরে বাংলা একে ফজলুল্লাহ, সৃষ্টি হচ্ছে না হোসেন শহীদ সরোয়ার্দী। আর এই জন্য রাজনীতিতে পচন ধরেছে, রাজনীতির বিবেকের পচন ধরেছে। আর এই রাজনীতির পচন থেকে আমরা যদি উত্তরণ ঘটাতে চাই, তাহলে বঙ্গবন্ধুকে সর্বজনীন করতে হবে এবং স্বাধীনতা যুদ্ধে যার যতটুকু স্বীকৃতি, তাকে সেই স্বীকৃতি দিতে হবে। আজকে আমরা ইতিহাস বিকৃতির মহা উৎসবে মেতে উঠেছি। এই ইতিহাস বিকৃতি না করে ইতিহাস তার আপন গতিতে চলে। আজকে আমরা যদি কাউকে খলনায়ক তৈরি করি, ইতিহাস 100 বছর পর সেই খলনায়ক যাকে তৈরি করেছি সে যদি নায়ক হয়, তাকে কিন্তু নায়ক হিসেবে বিবেচিত হবে। যেমন নবাব সিরাজউদ্দৌলাকে নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছিল ইতিহাসের বাকি। আজকে সেই নবাব সিরাজউদ্দৌলা সেদিন পরাজিত হলেও আজকে মহানায়ক হিসেবে ইতিহাসে সুপ্রতিষ্ঠিত হয়েছে। তাই আমি বলতে চাই, বঙ্গবন্ধুর এই 45তম শাহাদাত বার্ষিকীতে যে বঙ্গবন্ধুকে নিয়ে আপনারা অপরাজনীতি করবেন না, তাকে সকলের হৃদয় ছেড়ে দিন। বঙ্গবন্ধু সকলের হৃদয় জয় করেছিলেন। আজকে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস যে উদ্যোগ গ্রহণ করেছে, এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর আদর্শ চেতনাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আমরা দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে পারবো। একথা বলে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাতা আনোয়ার জানি এই 13ই আগস্ট এই মাসেই মৃত্যুবরণ করেছেন। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে, পাশাপাশি যারা স্বাধীনতা যুদ্ধে যে অবদান রেখেছে তাদের সকলের অবদানের স্বীকৃতি চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় হোক মানবতার, জয় হোক মেহনতি মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার আপনাকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রেজাউল করিম যুগ্ম মহাসচিব, জাতীয় পার্টি, স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবুজ বাংলা ক্রিয়া সার্ভিস কর্তৃক আজকে জাতির শ্রেষ্ঠ সন্তান, 1000 বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু মুজিবুর রহমানের
মানে আলোচিত পুরস্কারের আলোচনা সভার সভাপতি উপস্থিত প্রধান অতিথি মানসিক নেতা সভাপতি প্রফেসর রাজু, উপস্থিত এনডিএ সেক্রেটারি সভায় মুস্তফা ভাই, ওলামা সমাজের সভাপতি নাম জায়গা। আজকে এমন এক দিনে আলোচনা সভায় সূত্র পরিষদের আলোচনাটা অনেক বড় ধরনের আলোচনা। বঙ্গবন্ধু সদস্য গড়াই আমি রাজনীতি, আমি ছাত্রলীগ থেকে আমার রাজনীতি শুরু, এবং 1971 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে তখন ছোট ক্লাস টুতে করি, কিন্তু বুঝি গ্রামে বড় হয়েছে তো ক্লাস টুতে পড়লো, বয়স অনেক হয়ে গেছে। মুক্তিযুদ্ধ বড় ভাইদের সাথে অংশগ্রহণ করছি, চাল ডাল খাওয়াইছি, ক্যাম্পেলিয়া ভাত চা খাওয়াইছি। সেক্ষেত্রে বঙ্গবন্ধু ছাত্রলীগের আদর্শে আমি রাজনীতি করেছি। পরবর্তীতে এক সময় এসে জাতীয় বাড়িতে আসছি। বঙ্গবন্ধু যে কথাটি পূর্বে আমাদের বক্তারা বলে গেছেন, বঙ্গবন্ধু না হলে এই দেশ সৃষ্টি হতো না। আজকে আমরা হয়তো এই অবস্থায় সকালে উন্মুক্ত রাজনীতি করার সুযোগ হতেন না। আমি গত 16 ডিসেম্বরে সৌদি আরব রিয়াদের এক বিজয় দিবসে বলেছিলাম এক বক্তব্য, যে কোনো মেজর সাহেবের হুইসেলে কিন্তু দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন হচ্ছে ধাপে ধাপে। 47 বিভাগের পর থেকে 52, 65, 54, তারপরে 70 এসে দেশ স্বাধীন হয়েছে। কাজে আরেকজন বক্তা বলে গেলেন যে আমাদের বঙ্গবন্ধুকে নিয়ে জাতির জনক, জাতির পিতা, জাতির গর্ব, সে জাতির থাকবে, সে এখন দলে থাকবে না। আবার একটি দল জন্মদিনের দিন আবার মৃত্যুবার্ষিকীর দিন জন্মদিনে পালন করে। আজকেও দেখেছি উনি না একটু কেক কেটেছেন, জন্মদিন করেছে। এগুলো আসলে ঠিক না। বঙ্গবন্ধুকে সম্মান আমাদের সবাই দেওয়া উচিত। দেখে আছেন, আমি অতিথি কথা বাড়াতে চাই না। আপনাদেরকে ধন্যবাদ যে আপনার কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবুজ বাংলা ক্রিয়া সার্ভিসকে অসম্ভব ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত আলোচকবৃন্দ, সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সপরিবারে আজকে 75 আগস্ট আজকের এই দিনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। 75 আগস্ট হত্যার মধ্য দিয়ে বাংলাদেশে আসলে মূলত ইতিহাস বিকৃতির একটি নতুন সূচনাও হয়েছে, যেটি আমরা যারা ছাত্র রাজনীতি করেছি 80 দশকের দিকে, তাদের সত্যিকার অর্থেই 75 আগস্টের পর একটি প্রজন্ম যে সামনে বঙ্গবন্ধুকে বিকৃতভাবে তুলে ধরা হয়েছে। আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে 1971-এর 16 ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রবেশ করেছে। সভ্য স্বাধীন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে সাধারণত যেটি দেখা যায় পৃথিবীর ইতিহাস যদি পর্যালোচনা করি, স্বাধীনতা যুদ্ধে যারা সহযোগিতা করেন তারা ওই স্বাধীন দেশে অন্তত 2-4-10 বছর অবস্থান করে, সেখান থেকে সাধারণত যায়। বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সফলতা হচ্ছে যে মিত্র বাহিনী আমাদেরকে সহযোগিতা করেছে, অল্প সময়ের মধ্যেই সে মিত্র বাহিনীকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ছেড়ে দিতে হয়েছে। এটি হল বঙ্গবন্ধুর সবচেয়ে বড় সফলতা। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, লেখক হিসাবে বিভিন্ন লেখাপড়া এবং গবেষণার মাধ্যমে যেটি বুঝতে পেরেছি এবং বোঝার চেষ্টা করেছি, আমার মনে হয়েছে বঙ্গবন্ধু পতনের যে বিষয়টি তৈরি হয়েছিল এটি তদানীন্তন সময়ে মিত্রবাহিনী বাংলাদেশ থেকে চলে গেল, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র বাংলাদেশে প্রবেশ করেছে। তার পরবর্তীতে বাংলাদেশের জাতীয় রাজনীতিতে আমি মনে করি আমরা যারা রাজনীতি, আমাদের পূর্বপুরুষ যারা রাজনীতির নেতা ছিলেন, তাদেরও রাজনীতির সিদ্ধান্তের ভুল ছিল বলেই বঙ্গবন্ধুকে আনপপুলার করার জন্যই আমি মনে করি তদানীন্তন সময় যেটি হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের রাজনৈতিক দলের জন্ম হয়েছে এবং বঙ্গবন্ধুকে আনপপুলার করার জন্য তারাই সবচেয়ে বেশি কাজ করে। আজকে স্বাধীনতার 50 বছর আমরা আগামী বছর পালন করব। এবছর
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী যেটি পালন শুরু হয়েছিল 17 মার্চে, কিন্তু করোনাকালীন সেই প্রেক্ষাপটে আসলে বঙ্গবন্ধুর পুরো বছরব্যাপী যে কর্মসূচি সেটি আর সঠিকভাবে পালন হয়নি, একটি সাধারণ মানুষের কাছে যায়নি। যেটি সব বক্তাই বলেছেন, বঙ্গবন্ধু কারো একক সম্পদ নয়, বঙ্গবন্ধু হচ্ছে জাতির সম্পদ, বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের সম্পদ, বঙ্গবন্ধু হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। এখানে তার দল রাষ্ট্র ক্ষমতায় আছে এবং বাংলাদেশের জাতীয় রাজনীতির সবচেয়ে বড় খারাপ অধ্যায় হচ্ছে যে যেই রাষ্ট্র ক্ষমতা থাকুক না কেন সমস্ত ইতিহাস তারা নিজেদের মতো করে নিজেদের কাছে কুক্ষিগত করে রাখতে চায়। কিন্তু ইতিহাস যদি আপন স্রোতে চলে সেটি একসময় কিন্তু ব্যর্থ হয় বলেই আমি বিশ্বাস করি যে বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ তার মন্ত্রীর মধ্যে সীমাবদ্ধ রাখতে পারবে। হয়তো আজকে রাষ্ট্র ক্ষমতা আছে বলে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে। এখানে আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীকে যারা ঘিরে রেখেছেন তাদেরও যেমন ব্যর্থতা রয়েছে, সেই একইভাবে আমরা যারা রাজনীতি করি আমাদের অনেক বেশি ব্যর্থতা রয়েছে। এখানে বঙ্গবন্ধু মজলুম জনতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজল হোসেন শরীফ সোহরাওয়ার্দী, যাদের নেতৃত্বে এই বাংলাদেশ নামে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা প্রতিষ্ঠিত করতে পেরেছি, তাদেরকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। এই কারণেই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্ব টিকে রাখার জন্য। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্ব যদি টিকে থাকে, বঙ্গবন্ধু হাজার হাজার বছর আমাদের মানুষের, আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে টিকে থাকে। বাংলাদেশকে আমাদের এই রাষ্ট্রটি যদি ব্যর্থ হয় তাহলে বঙ্গবন্ধু কেন কাউকে টিকে রাখা আমাদের জন্য কঠিন হয়ে যায়। সেটি রেজাউল করিম ভাইও বলেছেন যে 1947 সালে পাকিস্তানের জন্ম হয়েছে, আজকে 15 আগস্ট, আজকে থেকে ভারতেরও স্বাধীনতা দিবস। 47 সালে যে রাষ্ট্রটির জন্ম হয়েছে, 49 সালে, মাত্র 2 বছরের মাথায় 49 সালে সে দেশে যারা মুসলিম লীগ করতেন, প্রধানমন্ত্রী মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তানের জন্ম হয়েছে, এটি অস্বীকার করার কোনো কারণ নেই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুসলিম লীগের ভেটারান লিডার ছিলেন, মজলুম জনতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী শেরেবাংলা একা ফজল মুসলিম লীগের নেতা ছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মুসলিম লীগের নেতা ছিলেন। তো মাত্র 2 বছরের মধ্যে মুসলিম লীগের চরম ব্যর্থতার কারণেই মুসলিম লীগের জনসমর্থিত যে নেতারা, সেই জনসমর্থিত নেতারাই কিন্তু বের হয়ে এসে আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 1949 সালে যখন আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অর্থাৎ মওলানা ভাসানী মুজিবুর সেদিন জেলখানায় ছিলেন। জেলখানায় থেকেই মওলানা ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। মওলানা ভাসানী ওই সময়ের পাকিস্তানের প্রেক্ষাপটে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে দলটির জন্ম নিয়েছিল, সেই দলটির একসময়ের নেতৃত্বে এসেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং এটি অনস্বীকার্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আজকে স্বাধীন এবং সার্বভৌম বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 9 মাস পাকিস্তানের কারাগারে ছিলেন। স্বাধীনতাকে ত্বরান্বিত করার জন্য প্রবাসী যে মুক্তিযুদ্ধকালীন সরকার গঠন করা হয়েছিল, সেই সরকারের উপদেষ্টা পরিষদের 4 জন নেতাকে রিক্রুট করা হয়েছিল। সেই উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ছিলেন মজলুম জনতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান, ন্যাপ মুজাফফর সাহেবের চেয়ারম্যান ডক্টর মুজাফফর আহমেদ, কমরেড মনীষী, তদানীন্তন কমিউনিস্ট পার্টির প্রেসিডেন্ট, এবং কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, আমাকে এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। এই 4 জনের সমন্বয়ে কিন্তু শুধুমাত্র আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই সমস্ত কৃতিত্ব শুধু আওয়ামী লীগের বিষয়টি এমন নয়। আমরা মনে করি সেই সময় বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, আমি মনে করি যে 97-98% মানুষই স্বাধীনতার পক্ষে ছিল। তিনি মুক্তিযুদ্ধে যেতে পারেনি, কিন্তু গ্রামের থেকে মুক্তিযুদ্ধদেরকে সহযোগিতা করেছে। যে মসজিদের ইমাম অথবা গ্রামের সাধারণ মসজিদের ইমাম, সে কিন্তু রাজাকার অথবা আরবদর ছিল না। যেটি আমি মনে করি যে নাস্তিকতাবাদী যে শক্তি আছে, সেই নাস্তিকতাবাদী শক্তি সকল সময় 71-এর মুক্তিযুদ্ধকে ধর্মের বিরুদ্ধে দ্বারা করানোর একটি প্রক্রিয়া সকল সময়ই করেছে। কিন্তু 1971 সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সে মুক্তিযুদ্ধ হয়েছিল শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে এবং শাসকের বিরুদ্ধে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেখানে কোনো হিন্দু রাষ্ট্র অথবা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায়। এই অঞ্চলের মানুষের, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, এই অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই সেদিন মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছে। আমি
ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মৌলানা আবুল কালাম আজাদের একটি উক্তি বলতে চাই। মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, প্রথম পরিচয় আমি মুসলমান, দ্বিতীয় পরিচয় আমি মুসলমান, তৃতীয় পরিচয় আমি মুসলমান, চতুর্থ পরিচয় আমি মুসলমান। কিন্তু ভারতের স্বাধীনতা আন্দোলনে আমি ভারতীয়, আমি ভারতীয়, আমি ভারতীয় এবং আমি ভারতীয়, এটি হচ্ছে আমার পরিচয়। আমি মৌলানা আবুল কালাম আজাদ অথবা মহাত্মা গান্ধী, আমি মুসলমান সে হিন্দু, বিষয়টি এমন নয়। আমরা ভারতীয়, সুতরাং এই ভারত থেকে ইংরেজদেরকে হটাতে হবে, এটি হচ্ছে আমাদের প্রথম বক্তব্য। আমরা মনে করি স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় অস্তিত্ব, লাল সবুজের পতাকা টিকিয়ে রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে অবদান, সে অবদান আগামী প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। ঠিক একইভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দলের নয়, কোনো ব্যক্তির নয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশের মানুষের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে স্বাধীনতার প্রতীক, জাতীয় অস্তিত্বের প্রতীক, লাল সবুজের পতাকার প্রতীক। যতক্ষণ পর্যন্ত আমরা এই লাল সবুজের পতাকাকে টিকিয়ে রাখতে পারবো, ততক্ষণ পর্যন্ত বঙ্গবন্ধু আমাদের কাছে থাকবেন এবং আগামী প্রজন্মের কাছেও থাকবেন। সুতরাং আমরা আজকের আলোচনা সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী গুটি কয়েক স্বাধীনতা বিরোধী বাদে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ অধিকাংশ মানুষ স্বাধীনতার পক্ষে ছিল। সুতরাং এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার, শুধু প্রধানমন্ত্রী হিসাবে নয়, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা হিসাবে এই দায়িত্ব আপনার উপর অনেক অনেক বেশি প্রযোজ্য। শুধু যদি প্রধানমন্ত্রী হতেন না, শুধু যদি আওয়ামী লীগের সভানেত্রী হতেন, তাহলে হতেও আপনার উপর এত বেশি দাবি থাকতো না, যেহেতু আপনার বঙ্গবন্ধু কন্যা। সুতরাং আপনার দায়িত্ব অনেক বেশি, আর সেটি হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে, অবিলম্বে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে লড়াই যেটি আপনি শুরু করেছেন, সেই লড়াইয়ের চূড়ান্ত পরিণতি আপনাকে নিয়ে যেতে হবে। এবং এটি যদি আমরা করতে পারি, তাহলে আমার মনে হয় আমরা আগামী বছর অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী এবং স্বাধীনতার 50 বছর পূর্তি পালন করতে পারবো একটি দুর্নীতিমুক্ত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে। এটি যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি, স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, বঙ্গবন্ধুর যে সোনার বাংলার স্বপ্ন, সেটি অসমাপ্ত থেকে যাবে। সুতরাং বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়ন করার জন্যই আমাদেরকে দুর্নীতি এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করতে হবে, এবং সে লড়াই আপনার নেতৃত্ব হবে এবং আপনার নেতৃত্বে সফল হবে বলে আমরা প্রত্যাশা করি। এই কথাগুলি বলে মাহমুদুল হাসানকে ধন্যবাদ জানিয়ে, রাজু ভাইকে ধন্যবাদ জানিয়ে, সকল আলোচককে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হোক বাংলার মেহনতি মানুষের। ধন্যবাদ স্যার আপনাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট রাজনীতিবিদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু স্যারকে তার বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে সবুজ বাংলা কুরাসা নৃত্য মার্কেটিংয়ের আমাদের সভাপতিতে উপস্থিত রয়েছেন বড় রাজনীতিবিদরা, উপস্থিত আজকে আমাদের আজকে 15 আগস্টের পূর্ব দিনে সকলকে জানাচ্ছি। আজকের এই দিনে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি, কিন্তু বঙ্গবন্ধু হারিয়ে একটি জাতির প্রগতি থামতে। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে চমকি করা প্রকাশ ছিল, এবং আমাদের মাওলানা ভাসানী আব্দুল হামিদ মাসানী মুজিবুর ছিলেন, এবং সর্বোপরি উনি বঙ্গবন্ধু হয়ে জাতির পিতা হয়। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা হয়ে আসেনি, আমাদের করেছে 1937 সালে স্বাধীন হওয়ার পর এই প্রেক্ষাপট আমাদের মুস্তাফা ভাই এবং ইসা ভাই এবং আমাদের বিএনপির সভাপতি বলেছেন, সেদিক যাব না। একটু বলতে চাই যে 72 সালে বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পর যে কাজটি তিনি করতে পারতেন, সকলকে বুকে নেওয়ার ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু সে পাশাপাশি তারা তার বন্ধু ছিল, তারা তার বন্ধু ছিল না, সেই বিষয়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উপস্থিত করেছিল। তাকে যখন 15 আগস্টের পূর্বে সেই মাসে যখন তাকে সেই ইন্দিরা গান্ধীর থেকে অবগত করেছিলেন, আপনি সাবধান হন, তিনি বলেছিলেন এদেশের মানুষকে আমি ভালোবাসি, প্রতিটি মানুষ আমাকে ভালোবাসে, আমি সবার
আমি মজিদ সকলে এই যে আত্মবিশ্বাস ওনার ভালোবাসা ছিল, কিন্তু একটি 19৭ সালের পর একটি গোষ্ঠীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগ্রাম করেছেন, কারাগারে ছিলেন। তারা সহজে কিন্তু 1970-এর নির্বাচন এবং 71-এর যুদ্ধকে সাবাইক নিতে পারেনি। সে আজকে বলতে চাই যে বেশিরভাগ হচ্ছে এই অস্বাভাবিকতার মধ্য দিয়ে বঙ্গবন্ধু সবাইকে আন্তরিকভাবে নেওয়ার চেষ্টা করেছিলেন। তারপর মিত্র বাহিনী আমার যারা সাহায্য করেছিলেন, তারপর সেই 72-73 সাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওয়াইসি গিয়েছিলেন, তো অনেক তাকে বাধা দিয়েছিলেন। সেদিন অনেক যাত্রা বঙ্গবন্ধু ছিলেন, উনি সেদিন বলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব কারো মাথা তামা হুক্কা যারা এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কালে কালে সময়ে সময়ে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির প্রিয় ছিলেন। এই এশিয়াতে, শুধু এশিয়া নয়, বিশ্বের মানচিত্রে অনেকের উপর টপকে দিয়েছিলেন এবং আঞ্চলিক রাজনীতিতে ওরা যে প্রভাব ছিল, সেই প্রভাবটা ছিল বঙ্গবন্ধু কৃতের যেই প্রভাব, এবং তাকে ঘাতকরা তাকে সেই চিনতে করেছিল। আমরা 1975 সালে বঙ্গবন্ধু হারিয়েছি। যদি বঙ্গবন্ধু না হারাতাম তাহলে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছিল, আজকে যাত্রা আমরা অনেক দূর যেতে পারতাম। আসুন আমরা সবাই মিলে বঙ্গবন্ধুকে, এখন আমাকে 91-এ আন্দোলনের সময় প্রশ্ন করেছিল আমাদের বঙ্গবন্ধু দেখে, আমি বলেছিলাম বঙ্গবন্ধুকে আমি সবুজ লাল সবুজ পতাকার সাথে দেখতে চাই। প্রশ্ন করেছিল এটাকে আপনার বক্তব্য না দলীয় উদ্যোগ? বক্তব্য বললাম ব্যক্তি উদ্যোগ। আমি সর্বশেষে বলতে চাই যে আমাদের যে মসজিদকে আমরা দেখতে চাই এই লাল সবুজের পতাকায়, সেই মসজিদকে কিন্তু আওয়ামী লীগ, বাকশাল তত্ত্ব আওয়ামী লীগ তাদের গণ্ডিতে আবদ্ধ করেছেন। আমরা চাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ গণ্ডিতে বেরিয়ে সবার নিকট জাতির ইতিহাস হিসাবে, সকলের বঙ্গবন্ধু, সকলের নেতা হিসাবে, সকলের সুরাজ্য থাকবে, সে আজকে আমাদের প্রত্যাশা। আগামী দিনে বাংলাদেশের অগ্রগতিতে অনেক বাধা বিপত্তি আছে। এই করোনার মধ্যেও আজকে একটা বিষয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রগতিকে স্মরণ করছি। স্মরণ করার মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশে আমরা মনে করি শেখ মুজিবুর রহমান সকলে সব দলের ঊর্ধ্বে। আগামীতে আওয়ামী লীগ তাদের দলের মধ্যে না রেখে সাথে যে মাতৃ ভাষণ ছিল, সেই ভাষণটা সেদিন কিন্তু আওয়ামী লীগ ছিল না, সেটা সব জাতির উদ্দেশ্য ছিল। সেই জাতির নেতাকে জাতির নিকট এবং আজকে সবাই চাচ্ছি, আমরা সবাই বলছি, আমরা আগামীতে যে রজত জয়ন্তী পালন হবে, সেই রজত জয়ন্তীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির পিতা সবার হবেন এবং সেটা জাতির ভিত্তিতে পালন করবে, সে আহ্বান জানিয়ে আজকে সবাইকে এই শুভ দিনে এবং করোনা ক্রান্তি লগ্নে আবার আহ্বান জানাচ্ছি। আবারও এই যে 50 বর্ষ পূর্তি হবে, সেই বর্ষে মজিদ বাংলাদেশে মজিদ 20 কোটি মানুষের কি হোক আমাদের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার আপনাকে। সর্বশেষে দোয়া অনেক অনেক ধন্যবাদ আমাদের যারা অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। আমরা খুব আজকে সবুজ বাংলা কুরিয়ার সার্ভিস এবং নিত্য মার্কেট পরিবার আমরা আজকে গর্ব করছি যে আজকে এই আমাদের বাংলাদেশের সদস্যরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজকে 45তম শাহাদত বার্ষিকীতে জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ইকবাল হোসেন রাজু, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, এনডিবির মহাসচিব মঞ্জুর হোসেন ইসা, আমাদের গ্রিন পার্টির চেয়ারম্যান জনাব রাজু আহমেদ, এছাড়াও রেজাল সাহেব আছেন জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব, আমাদের ওলামা সমাজের সভাপতি জনাব জুনায়েদ মুফতি মোহাম্মদ জুনায়েদ গুলজার সহ অন্যান্য যারা উপস্থিত ছিলেন, সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আজকে অতিথিবৃন্দের বক্তব্যে হচ্ছে বঙ্গবন্ধু কোনো ব্যক্তির নয়, বঙ্গবন্ধু কোনো দলের নয়, বঙ্গবন্ধু সর্বজনীন সর্বদলের। আজকে আমরা যেমন বাংলাদেশে জয় বাংলা স্লোগানকে কোনো ব্যক্তির করে ফেলেছি, ঠিক একইভাবে আজকে আমরা কিন্তু বঙ্গবন্ধুকেও একটি দলের করে ফেলেছি। তাই আমরা বলতে চাই আজকের এই দুর্যোগময় মুহূর্তে আমরা কি কঠিন সময় অতিক্রম করেছি, সেই সময় আমরা আজকে স্বল্প পরিসরে আজকে বঙ্গবন্ধুর আজকে 45তম শাহাদত বার্ষিকী পালন করেছি। যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। একইভাবে মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে চাই, মহান রব্বুল আলামিন যেন বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যারা ত্যাগ প্রতিজ্ঞা করেছেন সকলের জন্য রূপের মাতৃকাত কামনায় এখন দোয়া মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানাচ্ছি জাতীয় ওলামা সমাজের সম্মানিত সভাপতি মুফতি মোহাম্মদ জুনায়েদ গুলজার।
ধন্যবাদ স্যার আপনাকে। সর্বশেষে দোয়া মোনাজাত পরিচালনা করছেন জনাব জাতীয় উলামা সমাজের সভাপতি মুফতি জুনায়েদ গুলজার স্যারকে তার স্যার। اللهم صل على আমাদের জীবনের সকল গুণাগুলো মাফ করে দাও। আমাদের পিতা মাতা আত্মীয় ভাই বোন সমাজকে দেশবাসী আমাদের সমস্ত সময় গুণাগুলো মাফ করে দাও। আল্লাহ তুমি আন্দোলন কিছু পবিত্র করে আমাদের বঙ্গবন্ধুকে সকল করে হত্যা করা হয়েছে। আল্লাহ তারা এই ব্যক্তিগত ঘটনা ঘটিয়েছে। আল্লাহ তোমার বিচার কিভাবে ফয়সালা করবে এবং বঙ্গবন্ধু সরকারের সবাইকে তুমি একটা মাপ প্রাপ্ত হয়ে যাবে। আল্লাহ সবাইকে গুণা মাফ করে কবরকে জানাতে ব্যবহার বানিয়ে দেবে। আল্লাহ আমাদের সবাইকে দেশে ঐক্যবদ্ধভাবে কাজ করা তৌফিক দাও। হিংসা বিদ্বেষ ভুলে একাকার হয়ে কাজে পাপ দিয়ে এই দেশটাকে গড়ার তৌফিক দান করতে হবে। আল্লাহ সকল দুঃখ আত্মা সকল গুণ সকল সন্ত্রাস কুকার দুর্নীতি এই দেশ থেকে চিরকাল নির্ভর করে দাও। আল্লাহ এই দেশ থেকে জুলুম মুক্ত হয়ে যায়, মানবতার বিজয় করে দাও। আল্লাহ বিশেষ করে আজকে যারা মাহমুদুল হাসান সবুজ বাংলা মিডিয়া সার্ভিস দপ্তরের তার এই অফিসে আজকে এই মহন্ত আয়োজনকে বহুল আয়োজন করে। আল্লাহ তুমি তার নির্দিষ্টকে উন্নত করে দাও। সারা বাংলাদেশের তুমুল পর্যায়ে তার প্রতিষ্ঠানের সুনাম স্বীকৃতি ছড়িয়ে দাও। আমাদের সবাইকে পাশে দাঁড়ানোর তৌফিক দান করো। আল্লাহ মানব সবাই কাজ করার তৌফিক দিয়ে দাও। আমাদের সবাই দোয়া তুমি কবুল করো। আমাদের গুনাহকে মাফ করো, তোমাদের গুনাহকে মাফ করো। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। আল্লাহ করোনা মহামারী থেকে সবাইকে হেফাজত করো। আল্লাহ বন্যা অনেক মানুষ আজকে ক্ষুধার্ত। আল্লাহ খাবারের জন্য হাহাকার করছে। আল্লাহ বন্যা দুর্গত এলাকায় সমস্ত মানুষের ঘরে ঘরে খাবার করতে ব্যবস্থা করে দাও। আল্লাহ বন্যা থেকে মানুষকে হেফাজত করো। وصلى الله تعالى على سيدنا محمد وآله وأصحابه أجمعين برحمتك يا الله. ভিডিওটি অফ করে দেবো।